আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য দিয়ে লাইফটা শুরু করতে চাই। তিনি বলছেন, "গেল ৫ মাসে সমাজের কিছু বদলায়নি।" আমাদের বিএনপির মহাসচিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার খুব পছন্দের মানুষ। তিনি বলছেন, "গেল ৫ মাসে সমাজের কিছু বদলায়নি। আগের মতোই ঘুষ, দুর্নীতি চলছে। পরিবর্তন বলতে শুধু তারেক রহমান, যিনি চেষ্টা করছেন সমাজ পরিবর্তনের।" কথাটা বুঝছেন? তিনি বলছেন, গত ৫ মাসে রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি। ঘুষ, দুর্নীতি যা চলার আওয়ামী লীগ আমলের মতো সব চলছে। এক্সেপশনাল আমরা শুধু পরিবর্তন একটা জিনিসই দেখছি, সেটা হলো তারেক রহমান, যিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যেকোনোভাবে দেশটাকে পরিবর্তন করা যায়। আপনারা এই কথার সাথে কি একমত? অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের একটা ছবি দেখাবো। সেই ছবিটা দেখিয়ে আমি আমার লাইফটা শুরু করতে চাই আজকের। কারণ এই ছবিটি আমার খুব হৃদয়ে লেগেছে। আমি বলতে পারি যে আপনাদের সাথে শেয়ার না করলে আমি শান্তি পাচ্ছিলাম না। দর্শক, আজকে পুরো বাংলাদেশ প্রসঙ্গে কথা বললেও আমি চেষ্টা করব শেষের দিকে আন্তর্জাতিক কিছু আপডেট বা ব্রেকিং সংবাদগুলো আপনাদের দেবার জন্য। কিন্তু আজকের মূল আলোচনাটাই হবে পুরোপুরি বাংলাদেশ প্রসঙ্গে। শেষের দিকে আমি আপনাদের কিছু আন্তর্জাতিক ব্রেকিং খবর দিয়ে লাইভটা শেষ করব। ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা? একটা ছবি দেখেন স্ক্রিনে। একপাশে আমাদের প্রিয় তারেক রহমান, অন্য পাশে হবিগঞ্জে চোখ হারানো সেই কিশোর বয়সের ছেলেটা। দুটো ছবির ব্যথা বেদনা কিন্তু একই। জনাব তারেক রহমান হয়তোবা ওই ছেলেটির ব্যথা বুঝতে পারছেন। হাসপাতালে পড়ে থাকা যন্ত্রণা কতটা কঠিন। এই ছবিটা আমি আর বেশিক্ষণ দেখাতে পারছি না, কারণ আমার নিজের সহ্য হচ্ছে না। আরেকটা ছবি দেখাবো। আলোচনা করব তো এই ছবিটা থাকুক আমার পাশে, আপনারা দেখেন। দেখেন, হারাধনের ৭ ছেলে নাকি ৮ ছেলে। বিএনপি যখন এই লোকগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া শুরু করেছে, গুরুত্বপূর্ণ পদ দেয়া শুরু করেছে, আমার মনে হচ্ছে তখনই যে বিএনপি ভুল পথে হাঁটতে শুরু করেছে। এরা কি কেউ বিএনপির? কিন্তু এখন বিএনপির খুব লিস্টেড গুরুত্বপূর্ণ পদে আছে। প্রশ্ন হলো, যারা গত ১৫-১৬ বছর বিএনপির জন্য লড়াই করেছে, সেই মেধাবী মুখগুলো কোথায়? কোথায় কনক সারওয়ার? বলেন। সাংবাদিক কনক সারওয়ার সহ, আমি নাম শুধু একটা বললাম, কারণ তাকে আমরা দেখতে পাচ্ছি না, যে বিএনপির জন্য ৯ মাস জেল খেটেছে। আমি ইলিয়াসের কথা বলব না, এখন ইলিয়াসকে নিয়ে আপনারা অনেক বিতর্ক করেন, সেজন্য নামটি বাদ রাখলাম। আরো অনেক নাম। কিন্তু এই লোকগুলোকে দেখেন ভালো করে। দর্শক, আসি মূল প্রসঙ্গে চলে আসি। আপনারা অনেকেই কানেক্ট হয়ে গেছে। বিএনপি গত ১৫ বছর ধরে যে বক্তব্যগুলো দিয়েছে, যে স্বপ্নগুলো দেখিয়েছে, যে স্বপ্নের আলোকে বাংলাদেশে পরিবর্তন সাধিত হয়েছে, মানুষ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, বিএনপি কি সেই পথে আছে? উত্তরটি আপনারা দেবেন। আমি কোনো উত্তর দেব না, আমি শুধু প্রশ্ন করব আজকে। সাংবাদিক হিসেবে আমাদের প্রশ্ন করার দায়িত্ব, উত্তর দেওয়ার দায়িত্ব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যটি দিয়ে শুরু করছি, তাতে কি বুঝলেন? কিছু পাল্টায়নি। একমাত্র তারেক রহমান এক্সেপশনাল। তিনি ছাড়া। তাহলে তারেক রহমান যদি পাল্টে যান, দেশ পাল্টাবে? যদি তার পুরো দলটাকে, মন্ত্রীদেরকে, এমপিদেরকে পাল্টাতে না পারেন? আমরা যে পুলিশ চেয়েছিলাম হাসিনার বিদায়ের পর, সেই পুলিশ দেখতে পাচ্ছি? না, দেখতে পাচ্ছি না। এখনো পুলিশ দলের নির্দেশ পালন করছে। আমরা ছাত্রলীগের পর কখনো ছাত্রলীগের পরিবর্তে ছাত্রদলকে দেখতে চেয়েছিলাম? নাকি সেই ছাত্রদলকে দেখতে চেয়েছিলাম যারা নির্যাতনের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিল? যে ছাত্রদল দেশ পরিবর্তনের জন্য একের পর এক জীবন দিয়েছিল, আমাদের প্রিয় ভাইয়েরা, আমাদের কলিজার ভাইগুলো কোথায় এখন? হঠাৎ করে তারা পাল্টে গেল? হঠাৎ করে ছাত্র দল কি ছাত্রলীগ হয়ে গেল?
প্রশ্নগুলো কারা করছে? দেশের জনগণ। আচ্ছা, আসেন মূল ফ্যাক্টে আসি। হঠাৎ করে এনসিপির উপর হামলা কেন? এনসিপি হবিগঞ্জ এবং সিলেটে দুটো প্রোগ্রামে দুবার হামলার শিকার হলো। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না, পর্দার আড়ালে কি চলছে? রাজনীতির অঙ্গনে যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে, আমি সেই গুঞ্জনগুলোর একটু সংক্ষিপ্ত বিশ্লেষণ তুলে ধরি। পক্ষ এবং বিপক্ষে আমি কোনো বক্তব্য দিব না, শুধু আপনারা ঠিক করবেন, আপনারা দর্শকরা, এদেশের ভোটাররা। একটি পক্ষ বলছে রাজনীতি থেকে জামায়াতকে মাইনাস করা হবে, অর্থাৎ রাজনীতি থেকে না, বিরোধী শিবির বা বিরোধী দল থেকে জামাতকে ইস্টাবলিশমেন্ট এবং ইন্ডিয়ান লবি চাচ্ছে জামাতকে দুর্বল করে সেখানে এনসিপিকে বসাতে। তাহলে কি করতে হবে? সরকারের বিএনপি, প্রধান বিরোধী দলের গুরুত্বপূর্ণ আসনটি পাবে এনসিপি আগামীতে বা স্টিল। জামাত থাকবে ঠুটো জগন্নাথ। তাহলে এনসিপিকে গুরুত্বপূর্ণ করতে হলে কি করতে হবে? কারণ এনসিপি জাতীয় নির্বাচনে যে 6টি আসন পেয়েছে, এগুলো এনসিপির ভোট না, এগুলো ম্যাক্সিমাম ভোট পেয়েছে জামায়াতের ভোট, আর আর কিছু সচেতন বিবেকবান লোকদের ভোট। আর বিএনপি পেয়েছে অধিকাংশ আওয়ামী লীগের ভোট। তাহলে এনসিপি তো নিজের ভোটে জিততে পারেনি। এনসিপি একটি কমিশনার বা মেম্বার নির্বাচন করলে জিতবে না, তাদের নিজের ভোট তৈরি হয়নি, স্বাভাবিক, একটা নতুন দল। আবার এনসিপি এই আন্দোলন সফল করার পর আন্দোলনের ব্যর্থতার জন্য এনসিপি অনেকখানি দায়ী। তারা যেমন একটা আন্দোলন করে হাসিনাকে বিদায় করেছে, আবার এটা আন্দোলনটাকে ধ্বংস করা বা এই আন্দোলনের কয়েকজন উপদেষ্টা পদ পেয়ে লুবি হয়ে যাওয়া এনসিপিকে ক্ষতি করেছে নির্দ্বিধায়, এটা সবাই জানে। যে কারণে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে কখনো কি বলবো, যে 11 দলীয় জোট তাকে সংসদ সদস্য পদের জন্য মনোনীত করেনি এবং তাকে সরাসরি বলছে তাকে আমরা নির্বাচনে নেব না। এনসিপিকে ডাইরেক্ট বলছে। এখন তিনি ঢাকার মেয়র ইলেকশন করতে চান। ওইখানে তিনি ছিলেন, তো এলজিডি উপদেষ্টা ছিলেন, ভালো কামাই টামাই করার সুযোগ পেয়েছিলেন, এরকম তথ্য আসছে গণমাধ্যমে। তো বলা হচ্ছে যে এই এনসিপিকে রাজনীতির বিরোধী জায়গায় বসানোর জন্য, গুরুত্বপূর্ণ করার জন্য, তার প্রতি মানুষের ভালোবাসা, সিম্পিতি, করুণা আনার জন্য খেলাটা হচ্ছে পরিকল্পিত। অর্থাৎ বিএনপি এবং এনসিপির একটা আন্ডারস্ট্যান্ডিং গেম হচ্ছে এটা। আমি কিন্তু বলছি না এটা রাজনৈতিক অঙ্গনের গুঞ্জন। আমি আরো কয়েকটা বলবো আপনাদের, একটা শুনেও হতাশ হবেন না, কয়েকটা পার্ট তুলে ধরি। বলা হচ্ছে যে জামায়াতকে কোণঠাসা করার জন্য এস্টাবলিশমেন্ট এবং ইন্ডিয়ান লবি তারা এনসিপিকে জামাতের জায়গায় বসাতে চায় এবং সেজন্য মানুষ যেহেতু এখন এনসিপিকে সেই অর্থে বড় ফ্রেমে ভালোবাসছে না বা বড়ভাবে চাচ্ছে না, তাহলে এই দুর্বল দলটিকে লাইটে হাইলাইটে আনতে হলে তাদেরকে মানুষের করুণায়, দয়ায়, ভালোবাসায় আনতে হলে কি করতে হবে? তাদের উপর একটু খড়গ চালাতে হবে। তাই সরকার পরিকল্পিতভাবে পুলিশ দিয়ে পরিকল্পিত খেলাটি খেলছে এবং এনসিপিকে গুরুত্বপূর্ণ করছে এবং তারা এর মাধ্যমে সারা দেশে একটা জনপ্রিয়তা অর্জন করবে এবং তাদের প্রতি মানুষের আস্থা বাড়বে। অন্যদিকে জামাতের প্রতি আস্থা কমবে, কারণ বিরোধী দলে বসে জামাত ছোট জগন্নাথ হয়ে বসে আছে, কিচ্ছু করতে পারছে না। এরা ডোরা সাপ, বিষ নাই, কিচ্ছু নাই। দ্বিতীয় বিষয়টি আসছে যে এনসিপিকে, আমি কিন্তু একটি পার্ট বললাম, দ্বিতীয় পার্টে আসছে। বলা হচ্ছে যে জামাত এবং এনসিপি এদের মধ্যে আগামী নির্বাচনে এরা আটজোটে থাকবে কি থাকবে না সেগুলো নিয়ে নানান গুঞ্জন তৈরি হচ্ছে। ইতিমধ্যে এনসিপি তাদের জোট, জামাত জোট ছেড়ে দিবে, এরকম আলোচনা চলছে। তো এটারই একটা বহিঃপ্রকাশ হলো, বিএনপি তাদেরকে ওই প্রেক্ষাপটে আনবে, গেল এটা। 2 নম্বর পার্টটা হলো যে এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেহেতু আন্দোলনটা হয়েছে, যারা বিএনপির উপর খুশি হয়ে 200-র অধিক আসন দিয়ে ক্ষমতায় বসিয়েছেন, তারা এনসিপিকে একটু শিক্ষা দিতে চায়। তাদের হয়তো কিছু চাহিদা আছে দলের কাছে, বিএনপির কাছে, তাই এনসিপির প্রতি বিরাগ ভাজন বা এরকম কিছু করছে কোনো একটা পুরস্কারের আশায় কেউ। 3 নম্বর, বিএনপির মধ্যে আরেকটা বিএনপি তৈরি হয়ে গেছে, অর্থাৎ একটা তারেক রহমানের বিএনপি, আরেকটা বিএনপি আছে। সেই বিএনপিটা যদিও দৃশ্যপটে তারেক রহমানের আন্ডারে আছে, কিন্তু তারা অদৃশ্য কারো হয়ে কাজ করছে। তারা কারা? গত 15 বছরে যেসব বিএনপি নেতারা প্রতি মাসে মাসোহারা পেয়েছিল হাসিনার কাছ থেকে, এবং যারা ভারত থেকে মাসোহারা পেয়েছে, এবং যারা হানি ট্র্যাপে ভারতের কাছে নিজের
লেংটু তুলে দিয়েছে, অথবা বাংলাদেশের সেকুলার বা ইন্ডিয়ান পন্থী যেসব নেতা বিএনপির ঘরে আছে তাদের নিজেদের একটা লড়াই চলছে বিএনপির তারেক রহমানের সাথে। অর্থাৎ তারেক রহমানকে দ্রুত বিতর্কিত করার একটা নেশায় মেতে উঠছে বিএনপির ভেতরে অভ্যন্তরীণ শত্রুরা। তারা তারেক রহমানকে সফল হতে দেবেন না। তারেক রহমান যে আইডিওলজি নিয়ে রাজনীতি করেন বা তিনি যেভাবে চেষ্টা করছেন দেশটাকে তৈরি করতে গড়তে, এটার সামনে বাধা হচ্ছেন তারা, কিন্তু তারেক রহমানকে ভুল প্রেসক্রিপশন, ভুল পরামর্শ দিচ্ছেন, অথবা অনেক জিনিস তার অজানা রাখছেন। আপনারা আপনাদের মতামত চিন্তা করে নেন। এনসিপির মতো একটা ক্ষুদ্র দলের উপর ছাত্রদল হামলা করে ছাত্রদলের কি একটা ভোট বেড়েছে? বা সারা দেশের সোশ্যাল মিডিয়াগুলো ছাত্রদলের পক্ষে কোনো ন্যারেটিভ আসছে? আসছে না। প্রতিটা ন্যারেটিভ এনসিপির পক্ষে যাচ্ছে। তার মানে এখানে বিএনপির কোনো লাভ হয় নাই। যেখানে বিএনপির লাভ হবে না সেই কাজটা বিএনপি কেন করবে? একটা পোড় খাওয়া, একটা অভিজ্ঞ, একটা দীর্ঘদিনের দল যারা একাধিকবার ক্ষমতায় ছিল তারা তো এই ভুল রাজনীতি করবে না। স্বাভাবিক হিসাব। তাহলে এনসিপির মতো একটা ছোট্ট দলকে, বাচ্চা-কাচ্চাদেরকে পিটিয়ে বিএনপি তো কোনো কিছু অর্জন করবে না। তাহলে পেটাচ্ছে কেন? এই প্রশ্নটা আমাদের মাথায় আসতে পারে তো নাকি? ধরেন হবিগঞ্জে যারা বা সিলেটে যারা এনসিপির উপর হামলা করলো, এরা কি অর্জন করলো? এরা তো নিজেকে সন্ত্রাসী বা এরা নিজেকে ছাত্রলীগের রূপে নিজেকে দেখালো। তাতে করে বিএনপির বদনাম হলো। টেলিভিশন টক শোতে, খবরপত্রে, সোশ্যাল মিডিয়াতে বিএনপিকে এখন ছি করছে মানুষ। কারণ এই বিএনপি মানুষ দেখতে চায় না। কারণ এটা আওয়ামী লীগের চরিত্র ছিল। সেখান থেকে মানুষ মুক্তি চেয়েছে বিপ্লবের মাধ্যমে। তো বিএনপি তো ওই রূপে ফিরলে মানুষের কাছে ভালোবাসা পাবে না। তাহলে বিএনপি সেই কাজটা করছে কেন? আমাদের একটু খুঁজতে হবে। বলা হচ্ছে জামাত এই রাজনীতিতে একটা অন্যতম ভূমিকা খেলছে এখন। দেখেন, সাতক্ষীরাতে জামাতের একজন এমপি একজন নারীকে রুমের মধ্যে চুমু দিয়েছে। আর কিছু করতে আমরা দেখিনি। সেই ভিডিওতে আপনারা দেখেছেন? কেউ দেখেনি। পঞ্চগড়ে উপমন্ত্রীর একেবারে ওই ভিডিও বেরিয়ে গেছে। ২৪ ঘন্টার মধ্যে জামাত তাকে বহিষ্কার করছে। বিএনপিকে বহিষ্কার করেছে এখন পর্যন্ত। প্রথম ফেক বলা হলো, এআই বলা হলো, লাস্ট পর্যন্ত প্রমাণ হলো যে এটা রিয়েল ভিডিও। কোনো ব্যবস্থা নেয়নি। জামাত একজন এমপিকে দিয়ে তার যে ভাবমূর্তি নষ্ট হচ্ছিল পুরোটাই আবার কভার করে ফেলছে। এটা জামাতের রাজনীতি। জামাতের আদর্শিক রাজনীতির সঙ্গে পেরে ওঠা খুব কঠিন। জামাতের পক্ষে বিপক্ষে যাচ্ছে না, কথাগুলো সত্য বুঝতে হবে। জামাতের এক এমপির কুকর্মটাকে এত দ্রুত ঢেকে ফেলবে এটা কেউ বোঝে নাই। কেউ এখন জামাতকে গালি দিচ্ছে না। যারা জামাত বিরোধী তারা প্রত্যেকে প্রশংসা করছে। কেন? ২৪ ঘন্টার মধ্যে তাকে জামাত বহিষ্কার করে দিয়েছে। ইভেন নির্বাচন কমিশনে তার এমপি পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন জামাত করছে। তার এমপিটা পর্যন্ত তারা কুরবানি দিতে যাচ্ছে। জামাত এতটা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বিএনপি দেখেন, সিলেটে এক নেতার টুনটুনি বেরিয়ে গিয়েছিল, মনে আছে? নির্বাচনের আগে তাকে কিন্তু নমিনেশন দিয়েছে বিএনপি। গুরুত্বই দেয় না এই বিষয়গুলো। এখন উপমন্ত্রীর আসল জিনিস বেরিয়ে গেছে, যাকে মেয়ের মতো পালছেন। একটা মেয়েকে বাবা মারা যাওয়ার পর দায়িত্ব নিয়ে তিনি নিজের মেয়ের মতো পিলে তাকেই ওই কাজ করছেন। বিএনপি একেবারেই গুরুত্ব দিচ্ছে না। এই জিনিসগুলো আজকে না, এই জিনিসগুলো আগে। এই যে প্রজন্মটা এখন জেন জি প্রজন্ম, বিএনপি, আওয়ামী লীগ অনেকটা পাকিস্তানের পিপলস পার্টি এবং মুসলিম লীগের মতো। বাংলাদেশে এখন পর্যন্ত এই দুটো দল ক্ষমতায় আসছে যাদের বয়স ৪০-এর উপর তাদের ভোটে। জেনজিরা আওয়ামী লীগ বিএনপিকে পছন্দ করছে না। কারণটা কি? এটা বিএনপিকে একটু খুঁজতে হবে। তারেক রহমানকে এই জিনিসগুলোকে একটু সার্চ করতে হবে। একটা বড় মানে ইয়াং ফোর্স গুলোর মনের সাথে তাকে একটু চিন্তা করে খেলতে হবে। কি চায় তারা আসলে? ইয়াং ফোর্স কাকে চাইছে পাকিস্তানে? ইমরান খানকে। আর যারা একটু বয়স্ক লোক তারা দুটো দলকে চায়। বলা হচ্ছে আগামী নেশন পাকিস্তানের ইমরান খানের থেকে ওই দুটো দল আউট হয়ে যাবে এবং তাদের অবস্থা করুন। সেনাবাহিনী তাদের ক্ষমতায় বসিয়ে রেখেছে গণতন্ত্রের নামে মাত্র, কিন্তু মার্শাল্লাহ চলছে পাকিস্তানে। তো বাংলাদেশে যারা জেনজি তারা বিএনপি, আওয়ামী লীগকে খুব বেশি পছন্দ করে না। এখন ধরেন ছাত্র দলের একটা গ্রুপ জেনজি না? তারা কারা? এই দলগুলো যারা বেগম জিয়ার বালুর ট্রাক সরাতে পারেনি। বেগম জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আমরা দেখেছি, আমরা নিজেরাও আহত হয়েছিলাম। ছাত্রলীগ হামলা করেছিল। মনে আছে আমার একুশে টেলিভিশনের কাছে। তার সিএসএফ এর কর্মীদের মাথা ফেটে রক্ত বেরিয়েছে।
রাজীব আহসানকে দেখেছিলাম আমরা সে সময়। দলের কাউকে দেখিনি ছাত্রলীগের সামনে বুকটা পেতে দিতে। একটা হিজড়া দলের রূপ নিয়েছিল। আফসোসের সাথে বলতে হয়। খালেদা জিয়া বলছিলেন না, এসব টোকাই দিয়ে রাজনীতি হবে না। রাজপথ ছাড়ি নাই, কেউ রাজপথে আসে নাই। একদম খালেদা জিয়া স্ট্রেট বলছে। দেখেন আজকে তারা নিজেরাই বালুর ট্রাক দিচ্ছে হাসিনার মতো করে এনসিপির সামনে। এই ছবিগুলো থেকে যাবে রাজনীতির মানে কি বলবো দুর্বৃত্তায়নের ক্ষেত্রে। বিএনপি তার ভুল ট্র্যাপে হাত দিচ্ছে। এখন এই বিএনপিকে যদি কেউ বিপদে ফেলতে চায়, কারা ফেলছে? এই বিষয়গুলোকে তারেক রহমানকে খুঁজে বের করতে হবে। কারা বিএনপিকে এই বিপদে ফেলছে? এনসিপিকে হাইলাইট করতে চাচ্ছে, না এনসিপিকে ডমিনেট করতে চাচ্ছে, না এনসিপিকে ভয় দেখাতে চাচ্ছে, এটা কিন্তু আগামীতে পরিষ্কার হবে। আসেন আমরা একটা ছোট পরিসংখ্যান জানাই আপনাদের। রাজনৈতিক সহিংসতায় গত ৩ মাসে ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৭০ জন। দেখেন গত ৩ মাসে অন্তত ৪১ জন নিহত এবং ৭৭০ জন আহত। এপ্রিলের ১৫ মে থেকে মানে কি বলে এর মধ্যে এপ্রিল ১৫, মে মাসে ১০ জন এবং জুনে ১৬ জন নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা অধিকার ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উপর প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে এই চিত্র ফুটে উঠেছে। ৩ মাসে দেশের রাজনৈতিক সহিংসতা, ভারতের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বিএসএফ এর গুলিতে মৃত্যু, সাংবাদিকদের উপর আক্রমণ, নারী ও শিশুদের উপর ভয়াবহ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে দেখা যায় রাজনীতির সহিংসতা বড় একটি অংশ ছিল ক্ষমতাসীন বিএনপির অভ্যন্তরীণ ক্রন্দন। মূলত চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটেছে। চিন্তা করেন, এটা কিন্তু বিএনপির গত ১৫ বছরের চিত্র না। এই ১৫ বছর তারা খুব করুণ পরিস্থিতির মধ্যে ছিল, কিন্তু ক্ষমতা এসে রাতারাতি তারা কি হয়ে গেল? দর্শক, আমি এটাকে আর ডিটেলস দিতে চাই না আপনাদেরকে, এটা আপনারা হয়তো পেয়ে যাবেন। একদম নারী শিশুদের সকল বিষয়গুলোই তথ্যে আসছে। প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনীতি নিয়ে পর্দার আড়ালে খেলছে কারা? আসেন এটা নিয়ে কিছু তথ্য আপনাদের দেই। কিছু সূত্র বলছে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার রাস্তা তৈরি করা হচ্ছে। এখন শেখ হাসিনাকে আসার রাস্তায় কারা তৈরি করে দিচ্ছে, এটা আপনার রাজনীতির অস্থিরতা কারা তৈরি করছে তাদেরকে দিয়ে বুঝতে পারবেন। এটা কি বিএনপি করছে, ছাত্রদল করছে, যুবদল করছে, এনসিপি করছে, জামাত করছে, কারা করছে? কারা হঠাৎ করে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করছে? কারা এই হামলার মাধ্যমে পুরো বাংলাদেশে একটা চিত্র দেখাতে চাচ্ছে? এজেন্সিগুলো বাংলাদেশের বা আমাদের প্রতিবেশী এজেন্সিগুলো বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা বড় রকম খেলা খেলছে। তারা হাসিনাকে বাংলাদেশের এস্টাবলিশ করতে চায়, এনিহাউ আবার আনতে চায়, এবং এটার জন্য বাংলাদেশের রাজনীতির ভেতরে একটা বড় রকম অস্থিরতা তৈরি করতে চায়। এটি একটি সূত্র। আমি যে প্রথমে ২টো পার্ট বললাম, ৩টি পার্ট বললাম, এটা ৪ নাম্বার। জুলাইয়ের সমর্থিত দলগুলো, জুলাইতে যারা এক প্ল্যাটফর্মে ছিল, বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী সহ বাকিরা প্রত্যেকে বিভাজিত হয়ে গেছে। ঐক্যবদ্ধ শক্তি সবসময় শক্তিশালী হয়। হাসিনার মতো দানবীয় ব্যক্তি র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি কাউকে দিয়ে টিকে থাকতে পারেনি, কারণ পুরো জাতি, পুরো নেশন এক হয়ে গেছে। এখন ইন্টেলিজেন্স চাচ্ছে এই নেশনকে ভেঙে ফেলতে। যেমন ইসরায়েল গালফ কান্ট্রিতে, আরব দেশগুলোতে বিভাজিত করে ফেলেছে। ইরানকে একদিকে, তুরস্ককে একদিকে, পাকিস্তানকে একদিকে, মিশরকে একদিকে, আরবদেরকে একটা নেটওয়ার্কে রেখে তারা তাদের মতো খেলছে। জুজুর ভয় দেখি কন্ট্রোল তৈরি করে তারা মধ্যপ্রাচ্য কন্ট্রোল করতে চায়। আমাদের প্রতিবেশী এজেন্সি গোয়েন্দারাও যখন দেখলো যে আওয়ামী লীগ ব্যতি রেখে প্রতিটা দল এক হয়ে গেছে, তারা খুব পরিকল্পিতভাবে বিএনপি সেই আওয়ামী বা ভারতপন্থী নেতাদের ঘাড়ে সওয়ার হয়েছে, এবং তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে বসে আছেন এই মুহূর্তে। তাদের নাম বলতে চাই না, আপনারা বুঝে নেবেন। এবং এরা এই প্রেসক্রিপশনগুলো এমনভাবে বাস্তবায়ন করছে। আমি একটা কথা বলি, রাজনীতিটা কেন করে আওয়ামী লীগ, বিএনপি বা যেই দলই বলি, কেন করে? দেশ, জনগণ? না, একেবারে মিথ্যা কথা। প্রত্যেকেই রাজনীতি করে ব্যক্তিগত ব্যাংকটাকে বড় করার জন্য, অ্যাকাউন্টটাকে একটু বড় আকারে আনতে, আর কিছু না। দেখবেন রাজনীতি যারা আসে বা যারা দল করে, দল আসার পরই যখন দল ক্ষমতা আসে সবাই টেন্ডার নিয়ে মারামারি, কামড়াকামড়ি। একটু আগে বললাম না যে গত ৩ মাসে ৪১ জন মারা গেছে, এরা সব টেন্ডার, চাঁদাবাজি নিয়ে মারামারি করছে। কিন্তু গত ১৫ বছরে বিএনপির একজন আরেকজনকে মারছে শুনছেন? আপনারা শুনছেন? শোনেন না। তখন আওয়ামী লীগরে মারছে। কারণ কি? তখন ক্ষমতা ছিল, তাদের টেন্ডারের কোনো ক্ষমতা ছিল না, দখলদারিত্বের ক্ষমতা ছিল না, তারা নিজেরাই পালায় বেড়াইছে। এখন ক্ষমতা, এখন তারা শুধু কে কারটা খাবে।
তো রাজনীতির মূল চরিত্র কি ধরেন শাহেদ আলম, রাশেদ, গণ অধিকারের রাশেদ, নুরু বা এই যে ব্যক্তিগুলো এরা তো কেউ বিএনপির না। কিন্তু বিএনপির ঘরে আসছে কেন? বিএনপির পক্ষে কথা বলছে কেন এখন? মানুষ গালি দিচ্ছে বাপ মা তুলে। যা ইচ্ছে তাই বলছে সেই মিথ্যাচারের জন্য। কিন্তু তারপর বিএনপি চামচামিটা কেন করছে? দিন শেষে বিএনপির থেকে কিছু নেবে। কেউ বিটিভি ডিজি হবে, কেউ তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হবে, কেউ সংসদ সদস্য হবে। তারপর ব্যাংক ব্যালেন্সটা বড় করবে। আবার যখন দল বিপদে পড়ে দেশের বাইরে চলে যাবে অথবা আওয়ামী লীগ এসে আবার মিশে যাবে বলবে, তখন দেখা যাবে এরা আওয়ামী লীগের নেপথ্যে ন্যারেটিভ বাস্তবায়ন করছে, কিন্তু বিএনপির ঘরে বসে বিএনপিটা খাইছে, কাজ করতেছে হাসিনারটা। এরা রাজনীতিবিদ না, এরা হলো একটা রাজনীতির নামে বাণিজ্য করছে অথবা কারো এজেন্ট হয়ে কাজ করে। তো বিএনপির মধ্যে ত্যাগী লোকগুলো আছে না? আছে তো। আপনি দেখেন ভালো করে তারা কোথাও মূল্যায়িত হচ্ছে না। অনেক ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি তারা পড়ে আছে, ডাস্টবিনে আস্থা করে পড়ে আছে। তো এখন বিষয় হলো যে বিএনপি যখন এইসব হাইব্রিডদের কিনে তার দলটাকে ভারী করতে চায়, তা বিএনপিকে বুঝতে হবে তাদের বক্তব্যের নিচে ন্যারেটিভে জনগণের কমেন্টগুলো কি। আমি একটা ফেসবুক পোস্ট করার পরে আমি কমেন্টগুলো খুব মনোযোগ দিয়ে পড়ি। কজন আমাকে গালি দিছে, কজন দেয় নাই। আমি যে আপনাদের ভিডিও করি, আমি নিচে কমেন্টগুলো পড়ি যে আমি কত পার্সেন্ট মানুষের পক্ষে আছি, কত পার্সেন্ট মানুষের বিপক্ষে আছি। যখন দেখি অধিকাংশ মানুষ আমাকে গালি দিচ্ছে, আমি খুব কম গালি খাই, তারপরে বললাম, তখন আমি ওই বিষয়টাকে চেঞ্জ করি। না, মানুষ এটাকে চাচ্ছে না। মানুষকে আমি একটু গুরুত্ব বেশি দিতে চাই। এখন বিষয়টা হলো যে, যে বিএনপি রাশেদদের মতো যারা শেখ হাসিনাকে মা ডাকে, তাদেরকে মূল্যায়ন করে রাজনৈতিক উপদেষ্টা বানিয়ে তারেক রহমানের, তাহলে তারেক রহমানের রাজনীতির আগামী দিন কি হতে পারে কল্পনা করা যেতে পারে। যে শাহেদ আলম তারেক রহমানকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিতেন, শুনছি তিনি নাকি বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসতেছেন খুব শীঘ্রই। তখন আমাদের মনে হয় এই বিএনপি সঠিক পথে নাই। বিএনপিকেও হয়তোবা একটা বড় রকম হাসিনার বা আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। এখন বিষয়টা আসেন, যে এজেন্সির কথা বলছিলাম, তারা টাকা দিয়ে, তারা শক্তি দিয়ে, নারী দিয়ে কিছু এজেন্টকে বিএনপি সাজিয়ে বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর শিখিয়ে দিয়েছে বিএনপিকে, যারা বিএনপির জন্য পারফেক্ট লোক, যারা বিএনপিকে ভালোবাসে, শহীদ জিয়ার আদর্শের লোক, তাদেরকে তোমরা গুপ্ত বানাবে। জামাত রাজাকার বা জামাত শিবিরের সাথে ট্যাগ দিয়ে দিবা, যাতে দল তাদেরকে আর না নেয়। আর যারা সেকুলার, ভারতপন্থী, নারী আর মদ সমানে খেতে পারে, বা যারা সকালে একটা বিকালে একটা, সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে, দ্রুত চরিত্র বিক্রি করতে পারে, তাদেরকে তোমরা বিএনপির আস্থায় নিয়ে আসো। এই জন্য বিশাল অর্থায়নে বিশাল কাজ চলছে। এর মধ্যে আছে অন্যতম গণমাধ্যম। বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম গত ১৫-১৬ বছর কি করেছে আমরা দেখেছি। কোনো শাস্তি হয়েছে গণমাধ্যম মালিকের, কোনো সাংবাদিকের? কিচ্ছু হয় না। ঠিক হাসিনা চলে গেছে, সেই সাংবাদিকরা এখন বিএনপি হয়ে গেছে, যারা এতদিন আওয়ামী লীগ ছিল। তাদের টার্গেটটা কি বলেন? তারা এখন বিএনপির পক্ষে কথা বলে বিএনপি সর্বনাশ করে আওয়ামী লীগকে দেশে আনার রাস্তা করবে। ভালো করে দেখেন, সাতক্ষীরার ঘটনায় প্রতিটা গণমাধ্যম ২০টা ৩০টা করে সংবাদ দিয়েছে জামাতের এমপির খবরটা। তিনি একটা মেয়েকে, ছোট মেয়েকে চুমু দিচ্ছিলেন এটার জন্য। পঞ্চগড়ের এমপিকে নিয়ে এই টেলিভিশন, এই পত্রিকা একটা খবর দিয়েছে? দেয়নি। কিন্তু এই টেলিভিশন, এই গণমাধ্যমের জন্য কেউ বসে আছে? সোশ্যাল মিডিয়া পুরো বাংলাদেশ ছড়িয়েছে না? আমি একটা ভিডিওতে বলেছিলাম, কেউ কারো কাপড় ধরে টান দিয়েন না, তাহলে আপনার নিজের কাপড় টান দেবে। আপনি আরেকজনের ভিডিও ভাইরাল করছেন, কালকে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে, কালকে আপনার দলেরটা হচ্ছে, আপনি আরেকজনের দলটা করছেন, কালকে আপনার দলেরটা হচ্ছে। হচ্ছে কিনা বলেন? চরমনাইটা হইছে, বিএনপিটা হইছে, জামাতের তো খুঁজে একটা দুইটা পাবেন। এরকম টান দিলে বিএনপি শত শত কেস বের হয়ে যাবে। তখন কি করবেন? জামাত তো একজন এমপিকে বহিষ্কার করছে, বিএনপিকে তো দেখা যাবে ২০০ এমপিকে বহিষ্কার করতে হবে। বিষয়টা কি বোঝেন না কি বলছি? তো এখন আমাদের ইন্টেলিজেন্স, প্রতিবেশী ইন্টেলিজেন্স এমনভাবে খেলছে নারী দিয়ে। দেখেন জামাতের নেতাকে ট্র্যাপে ফেলে দিছে, বিএনপি নেতাদেরকে টার্গেটে রেখেছে, বিভিন্ন ভাবে ফাঁদে ফেলতে প্রতিবেশী এজেন্সিগুলো কাজ করছে। এবং আগামী দিনে এই বিএনপি, জামাত, এনসিপির মতো এমন এক কামড়াকামড়ি সৃষ্টি করবে, পুরো সুযোগটা নেবে কে? আওয়ামী লীগ। এখন দেখেন, আওয়ামী লীগের শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিয়েছে তার নেতাকর্মীদের, তোমরা বিএনপির মধ্যে ঢুকে যাও, মিশে যাও। এবং বিএনপির মধ্যে ঢুকে গিয়ে বিএনপির সাবেক শরিক জামাত এনসিপিদেরকে এমন পেটাও, বা বড় বড় কোনো একটা অপারেশনে গিয়ে ২-৪টা লাশ ফেলো, যাতে বাংলাদেশের রাজনীতি পুরো অস্থির হয়ে যায়। বলেন তো,
হবিগঞ্জে যে বাচ্চাটার চোখটাকে অন্ধ করা হলো, এটা এমন কোনো পরিস্থিতি তৈরি হলো, এটার পুরো দায়টা কি তারেক রহমানের ঘাড়ে চেপেছে না? তারা কি বলছে? তারেক রহমানকে এখন ট্রাক জিয়া বলতেছে। এই বৈষম্য বিরোধীর যারা ছাত্র শক্তি নাকি তারা বলছে। এই যে ন্যারেটিভ গুলো সব তারেক রহমানের। তারেক রহমান কি নির্দেশনা দিয়েছিলেন? দেননি, অবশ্যই দেননি। শতভাগ কনফার্ম হয়ে বলতে পারি। কিন্তু কে করছে এগুলো? নাকি তারেক রহমানের কন্ট্রোল নেই? শুধু তাকে পুতুল প্রধানমন্ত্রী করে রাখা হয়েছে। অনেক প্রশ্ন আসতে পারে। তো হাসিনা তার বাহিনীকে লাগিয়ে দিয়েছে বিএনপির মধ্যে। দেখেন বিভিন্ন জায়গায় বিএনপির ছেলেরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। জামাত শিবিরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। কালকে যদি হাসিনা বাংলাদেশে ঢুকে পড়ে, ক্ষমতাকে তারেক রহমান, ক্ষমতা টান দেবে কার? তারেক রহমানেরটাই তো। জামাত বাংলাদেশে ক্ষমতায় আসবে না। লিখে রাখেন। যদি কখনো আসে, তাহলে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে। মানেন আর না মানেন লিখে রাখতে পারেন। অথবা বাংলাদেশের সামরিক শাসন আসতে হবে। তো এখন বিএনপির ঘাড়ে আওয়ামী লীগ সওর হয়ে বিএনপিকে সারা দেশে পচানোর জন্য যা করণীয় সব করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি কখনো বিএনপির বন্ধু? এই যে বিএনপির লোকেরা আওয়ামী লীগের সাথে নিয়ে জামাত শিবির বা এনসিপির উপর হামলা করছে, এই বিএনপি কি জানে না যে 16টা বছর তারা আওয়ামী লীগের হাতে কি পরিমাণ নির্যাতিত হয়েছে? তাদেরকে মুক্তি দিয়েছে কারা? তাদেরকে ক্ষমতায় বসিয়েছে কারা? এক বছরের মাথায় যদি কেউ এরকম ভুলে যায়, তাহলে জনগণ তাদের সাথে কি আচরণ করতে পারে এইটুকু তো অ্যাটলিস্ট ধারণা আছে বিএনপি নাকি? তাই বলছি, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ নিয়ে একটা বড় গেম খেলছে আমাদের প্রতিবেশী দেশটি। তাদের এজেন্সি আর বাংলাদেশে থাকা ভারতীয় কি বলবো দাদাদের সেই এজেন্ট রাজনীতিবিদরা, এজেন্সিরা, গোয়েন্দা বাহিনী এবং রাজনীতিটাকে আরো অস্থিতিশীল করবে। এবং এখানে অনেকগুলো ফরম্যাটে কাজ চলবে। এনসিপিকে বলবো আপনারা পাতা ফাঁদে পা দিয়েন না। জামাতকে বলবো রাইট বিরোধী দল হওয়ার চেষ্টা করেন। আর বিএনপিকে বলবো ক্ষমতায় আপনারা বসছেন, যা কিছু হবে সব ব্লেম আপনাদের ঘাড়ে পড়বে। আপনারা সুশাসন তৈরি করবেন, আগামী দিন আপনারা আবারও ক্ষমতায় আসবেন। হাসিনার মতো র্যাব পুলিশ দিয়ে ক্ষমতায় আসতে হবে না। আপনারা দখলদারিত্ব চালাবেন, হামলা মামলা করবেন মানুষের উপর। এইভাবে কি বলবো, নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে আপনাদের এত আফসুস কই? শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে গত দীর্ঘটা দিন খালেদা জিয়াকে নিয়ে কি তুচ্ছ তাচ্ছিল্য নোংরা ভাষায় কথা বলেছে, তার প্রতিবাদ কেউ করছেন? এক নাসিরুদ্দিন পাটোয়ারির কথা কয়জনে শোনে? সে কে? বাংলাদেশের পার্লামেন্টের সদস্য না কিছু? তাকে বলতে দেন, সে যা করে করুক। বাংলাদেশের মানুষ ডিসাইড করবে তার কথা রাইট আর রং। তার কথা ভালো হলে মানুষ তাকে পছন্দ করবে, তার কথা খারাপ হলে মানুষ তাকে ছুড়ে ফেলে দেবে। এটাই তো রাজনীতি হওয়া উচিত। তার কথা সহ্য করতে পারতেছেন না? গত 15 বছর আওয়ামী লীগ যে আপনাদেরকে পিটাইছে হাসিনার বিরুদ্ধে বলার জন্য, সেই প্রতিশোধটা তো হাসিনার উপরে নেবেন। হাসিনার লোকদেরকে বন্ধু বানায় এনসিপিকে এখন পেটাচ্ছেন। মানুষের উপর রাজনীতি করেন, মানুষের উপর আস্থা রাখেন। আমাকে আপনি গালি দিচ্ছেন কুত্তার বাচ্চা বলে, দেন, আমি চুপ। মানুষ ঠিক করবে আপনি আসলে কার বাচ্চা, আমি কুত্তার বাচ্চা না আপনি ওইটার বাচ্চা। তারেক রহমান যার উপরে নির্যাতন হয়েছে, যার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন। আর তাকে কেউ একটু রাজনৈতিক ভাষায় অশ্লীল মন্তব্য করলো, তিনি কাউকে মারতে বলবেন, এটা বিশ্বাস করেন আপনি? আমি তো বিশ্বাস করি না। যিনি তার মেরুদণ্ড যারা ভেঙেছেন, তাকে লন্ডনে চিকিৎসা নিতে হয়েছে। তাকে আমি লাস্ট সময় যখন দেখছি সে সঠিকভাবে হাঁটতে পারেনি, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, বহু বছর অসুস্থ ছিলেন, কি পরিমাণ টর্চার তার উপর হয়েছে। তাদেরকে ক্ষমা করেছে না? সে বলছেন আমি প্রতিশোধ নেব না, সবাইকে নিয়ে দেশ চালাবো। তাকে সেই ব্যক্তি সার্জিস আর নাসিরুদ্দিন পাটোয়ারিকে হামলা করতে বলবে, এটা পাগলও বিশ্বাস করবে? এটা যারা করাচ্ছেন তারা তারেক জিয়াকে ভালোবাসে না। তারা মনে করতেছেন তারেক জিয়াকে এটা দিয়ে খুশি করবেন না। তারা বিএনপিকে পচাতে আসছেন, বিএনপিকে ধ্বংস করতে আসছেন। অনুরোধ করছে বিএনপিকে এইসব সন্ত্রাসীদের, উগ্র ব্যক্তিদেরকে প্রশ্রয় দিবেন না। এরা আবারও আওয়ামী লীগ বানাবে বিএনপিটাকে, ছাত্রলীগ বানাবে ছাত্র দলটাকে, যুবলীগ বানাবে যুব দলটাকে। দিন শেষে আবারও বাগানে পালাতে হবে, ধান খেতে পালাতে হবে। রাজনীতির ইতিহাস এত সহজে ভুলে যাবেন না। এটা মানুষের জন্য খুব খারাপ একটা শিক্ষা। আমরা একদিন আগেটা ভুলে যাই। তাই বলছি, এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে পর্দার অন্তরালে, বিএনপি, জামাত, এনসিপি সব দলকে বলবো, আমাদের কাওমি ভাইরা, আমাদের আলেম সমাজ সবাইকে বলবো ঐক্যমত থাকেন আওয়ামী লীগের বিরুদ্ধে। ফাটল ধরতে দিয়েন না। বিনীত অনুরোধ করছি আপনাদের কাছে। আমাকে যা বলেন বলেন, ফাটল ধরতে দিয়েন না। বেশি দিন টিকতে পারবেন না।
আওয়ামী লীগ বিগ প্ল্যানে খেলছে। আর আওয়ামী লীগের পাশে আছে বিশাল এক দেশ যার নাম আপনারা সবাই জানেন। তারা পূর্ণ শক্তি দিয়ে এই সরকারকে ফেলতে চায়। আবার আওয়ামী লীগ এস্টাবলিশ করতে চায়। সো ক্ষমতায় আছে বিএনপিকে। বিএনপিকে অনেক হিসেব নিকেশ করে চলতে হবে। আল্লাহ হাফেজ।